আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় গতি এবং তার লেখচিত্র। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, গতির চ্যাপ্টারটা নিয়ে। আর গতির চ্যাপ্টারে আমরা এতদিন শিখেছি থিওরিটিক্যালি বেগ কাকে বলে, সরণ কাকে বলে, দূরত্ব, এগুলো সব আমরা থিওরিটিক্যালি শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে গ্রাফের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে কোনো এক সুষম বেগ এবং অসম বেগের বিভিন্ন সমস্যার সমাধান আমরা করতে পারি। তো প্রথমেই আমাদের কাছে কিছু ডেটা দেওয়া থাকবে। ডেটাগুলো হচ্ছে, মনে করো সময়ের সাথে বিভিন্ন সরণ দেওয়া থাকবে কোনো একটা বস্তুর। সময়ের সাথে মনে করো 0 সেকেন্ডে 0 দূরত্ব, 12 সেকেন্ডে 6 দূরত্ব। মনে করলাম আমরা এখানে দূরত্বের একক মিটার, 6 মিটার, এখানে 24 সেকেন্ডে 12 মিটার, 36 সেকেন্ডে 18 মিটার এবং 48 সেকেন্ডে 24 মিটার দেওয়া আছে। তো এখন এই ডেটাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দূরত্বগুলো কিন্তু দেখো সুষম বেগ ইন্ডিকেট করে। কারণ আমরা সুষম বেগ কি শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সুষম বেগ শিখেছিলাম যে সময়ের সাথে সাথে সরণের হার নির্দিষ্ট থাকবে বা সমান থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো সরণের হার কিন্তু 0, 6, 12, 18, 24 এরকম কিন্তু সরণের হারগুলো নির্দিষ্ট সময়ের সাথে সাথে। তার মানে সময়ের পরিবর্তনের সাথে যেহেতু আমাদের সরণের হারগুলো নির্দিষ্ট, তার মানে আমরা বলতে পারি এই বস্তুটা সুষম বেগে গিয়েছে। তো এখন আমাদের কোয়েশ্চেন হতে পারে যে এই 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 বেগগুলো দিয়ে আমরা কিভাবে অন্যান্য বিভিন্ন বেগ নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো সেটা কিভাবে বের করবো আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম আঁকি বা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিই। তো এখানে স্থানাঙ্ক ব্যবস্থা কেমন হবে, আমরা মূলবিন্দু 0,0 ধরলাম এবং এক্স অক্ষ বরাবর আমরা টি সময় ধরলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব এস ধরলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মানগুলো সব গ্রাফে বসিয়ে দিব। তো আমরা এখানে প্রথমে 0,0 বসাই। দেখো এখানে আমরা 0,0 বসালাম, 12,6 বসাবো, 12,6, 24,12, এখানে দেখো আমরা 24,12 বসাতে পারি। এবং পরবর্তীতে 36,18 আমরা এখানে বসিয়েছি, 36,18 এবং 48,24। তো আমরা দেখো আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি। আমরা এই পয়েন্টগুলো দেখো একটার পর একটা এঁকে রেখেছি। এই পয়েন্টগুলো আমরা যখন অ্যাড করব তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা একটা সরল রেখা পাচ্ছি যেটা মূল বিন্দুগামী। তো যেহেতু আমরা সরল রেখা পাচ্ছি, তার মানে আমরা খুব সহজেই বলতে পারি এটা সুষম বেগে গিয়েছে, বা যেই বস্তু নিয়ে আমরা আলোচনা করছি, যেই বস্তুর গতি নিয়ে আমরা আলোচনা করছি, সেটা সুষম বেগে গিয়েছে। তো এখন আমাদের বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো এখান থেকে আমাদের কি কি জিনিস আমরা বের করতে পারি। হ্যাঁ, সেটাই আমরা এখন আলোচনা করব। তো এখন যদি তোমাদের বলে দেওয়া হয়, আচ্ছা তার আগে একটা মজার জিনিস তোমাদের জানিয়ে রাখি যে এই যে সরলরেখাটা আমরা পাচ্ছি, এই সরলরেখাটা কিন্তু এক্সটেন্ড হতে পারে, এটা অনেক দূরে যেতে পারে। তো আমরা যেহেতু অনেক দূরে যেতে পারে, তো এই সরলরেখার উপর যত পয়েন্ট পড়বে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করতে পারবো। আর এই সরলরেখাটা যেহেতু বস্তুর গতি নির্দেশ করছে, তার মানে আমরা গতি সম্বন্ধে সম্যক ধারণা আমরা লাভ করতে পারি। তো এখানে এখন আমাদের মনে করো বলে দেওয়া হলো যে 32 মিনিটে বস্তুটা সরণ এস কত হবে। তো আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এক্স অক্ষ বরাবর কি ধরেছিলাম, হ্যাঁ এক্স অক্ষ বরাবর আমরা সময় ধরেছিলাম। তো যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা সময় ধরেছিলাম, তো আমাদের বের করতে হবে 32 মিনিটের সরণটা কত হবে। তো 32 মিনিটের সরণটা যখন বের করতে বলবো, দেখো এখানে কিন্তু আমাদের 20, এটা 40, এটা 60, তার মানে 32 মিনিটস কোথায় হবে বলো তো। হ্যাঁ, 20 এবং 40 মাঝামাঝি 30 এবং 30 একটু পরেই 32 হবে। তো 32 মিনিটে যখন আমাদের সরণ বের করতে বলবে, তখন 32 মিনিট এখানে আমরা ডিনোট করি, এখানে আমরা এম দিয়ে ডিনোট করলাম 32 মিনিটস। অলরাইট, তো এম দিয়ে ডিনোট করার পর এখান থেকে আমরা একটা ওয়াই অক্ষ বরাবর লম্ব মতো একটা রেখা টানবো, ওয়াই অক্ষ বরাবর সোজা, ওয়াই অক্ষের সাথে সমান্তরাল বলতে পারি, আমরা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল একটা রেখা টানবো। তো এখান থেকে ঠিক এই বরাবর এখন আমরা আরেকটা এক্স অক্ষের সমান্তরাল রেখা টানবো। দেখো তো এই যে এটা এক্স অক্ষের, এটা এক্স অক্ষ, তার মানে আমরা এখানে যে রেখাটা টানবো সেটা এক্স অক্ষের সমান্তরাল। তো এই এক্স অক্ষের সমান্তরালে এইখানে আমরা যে পয়েন্টটা পাবো ওয়াই অক্ষের উপর, সেটাকে আমরা বলতে পারবো
32 মিনিটে সরণ। দেখো এদিকে কিন্তু আমাদের সরণ ছিল, যেহেতু এদিকে আমরা সরণ পেয়েছিলাম, তার মানে এইখানে যে পয়েন্টটা আমরা পাবো সেটা হচ্ছে সরণ। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো 10 20, এই 10 আর 20 এর মাঝামাঝি 15 থেকে একটু উপরে, তার মানে আমরা এটা 16 বা 16 পেতে পারি। তার মানে হচ্ছে 32 মিনিটে যদি আমরা এই বস্তুটার সরণ দূরত্ব বা সরণ বের করতে চাই তাহলে আমরা পাবো 16 মিটার। তার মানে হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার এইভাবে বের করতে পারি যে 32 মিনিটে যখন আমাদের দূরত্ব বা সরণ চাইবে তখন আমরা বের করতে পারবো এটা 16 মিটার। দেখো এটা খুব সহজেই আমরা বের করতে পারলাম। এখন তোমাদের জন্য একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমরা খালি হাতে এঁকেছি। তোমরা যদি গ্রাফ পেপার বা ছক কাগজ ইউজ করো তাহলে কিন্তু আরো একদম সম্পূর্ণ অ্যাকুরেট মান পাবে। তো তোমাদের সুবিধার জন্য তোমরা ছক কাগজ ইউজ করতে পারো। তো এখন আমরা একটা কোয়েশ্চেনের সলভ দেখো করে ফেললাম যে 32 মিনিটে সরণটা কত হবে। শুধু 32 মিনিট না, তুমি যেই মিনিট হোক না কেন তুমি সব, মানে তুমি 48 বের করতে পারবে, 48 যদি আমাদের এখানে দেওয়া আছে তুমি 50 বের করতে পারবে, 52 বের করতে পারবে, তোমার যেটা খুশি সেই এই সরলরেখার উপর যতগুলো থাকবে সবগুলোই তুমি সুন্দরভাবে এরকম বের করে ফেলতে পারবে। তো সরণ তো আমরা বের করলাম, এখন তোমাদের যদি কোয়েশ্চেন করা হয় বেগটা কিভাবে বের করব, হ্যাঁ ভেরি গুড। তো বেগটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটাও আরো সিম্পল। যেমন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বেগ কিভাবে বের করেছিলাম, বেগ v ইজ ইকুয়াল টু দূরত্ব ভাগ সরণ। তো বেগ যদি দূরত্ব ভাগ সরণ হয় তাহলে দেখো তো আমাদের 32 মিনিটে বেগ কত হবে। 32-এ আমরা এইদিকে যেহেতু সময়, আচ্ছা আমি আরেকটু ক্ল্যারিফাই করি, বেগ হচ্ছে দূরত্ব ভাগ সময়, আমি সরণ বলেছিলাম, এখানে দূরত্ব ভাগ সময়। তো দেখো এই বরাবর আমাদের সময় দেওয়া আছে, তো যেহেতু আমাদের এই বরাবর সময় দেওয়া আছে তার মানে আমরা এই v ইজ ইকুয়াল টু এইটুকু কত দেখো তো, হ্যাঁ এই 32-এর জন্য আমাদের এই ভ্যালুটা হবে হচ্ছে 16। এটা এটা যেহেতু t, তার মানে আমরা এখানে প্রথমে দূরত্বটা হিসাব করব। তো দূরত্ব কত দেওয়া আছে এই বরাবর, এখান থেকে গেলে এটুকু হবে 16, হ্যাঁ আমরা এটুকু পাচ্ছি 16। দেখো তাহলে আমরা pm, আর pm থেকে দেখো এর সমান এখান থেকে ক্যালকুলেশন করলে বা এখান থেকে যদি আমরা মাপ নিই তো pm এর সমান করে আমরা কি পাবো, on পাচ্ছি। আর যেহেতু on বা nও পাচ্ছি, এইটুকু মাপ নিলে দেখো আমরা 16 পেয়েছিলাম, এই সেই 16। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওএমটা কি জিনিস, আমরা যেহেতু দূরত্ব ভাগ সময় ছিল তার মানে হচ্ছে সময়, এখানে সময়টা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এই বরাবর 0 থেকে এইটুক ক্যালকুলেশন করব, আমরা এইটুক 32 হিসাব করে রেখেছি, তার মানে আমরা এখানে পাচ্ছি 32। তার মানে হচ্ছে আমরা বেগটা পাচ্ছি দূরত্ব ভাগ সময় ইজ ইকুয়াল টু 16/32, আর এটা ক্যালকুলেশন করলে আমরা হাফ বা 0.5 মিটার পার সেকেন্ড পাচ্ছি। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে একটা সুষম বেগ থেকে যে কোনো পয়েন্টের একটা জাস্ট সিম্পল একটা দূরত্ব সময় লেখচিত্র থেকে আমরা কিভাবে ওই বস্তুটার যে কোনো সময়ে দূরত্ব এবং যে কোনো সময়ে বেগ খুব সহজেই বের করে ফেলতে পারি। তো একটু আগে আমরা সুষম বেগ থেকে আমরা দূরত্ব সময় লেখচিত্রের মাধ্যমে বেগ এবং সরণ বের করা শিখলাম। এখন আমরা অসম বেগের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে সেটা একটু দেখব। তো অসম বেগের ক্ষেত্রে কেমন হতে পারে, একদম তোমরা গ্রাফটা যেভাবে বসাবে একদম সিম্পল আগের মতো করে বসাবে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে তোমরা যখন অসম বেগের ক্ষেত্রে গ্রাফটা বসাবে তখন কিন্তু সুষম বেগের ক্ষেত্রে কিন্তু সরণটা নির্দিষ্ট সময় পর পর সমান হয়েছিল, সেজন্য কিন্তু আমরা একটা মূলবিন্দুগামী সরল রেখা পেয়েছিলাম। কিন্তু এখন অসম বেগের ক্ষেত্রে কিন্তু সরণ সমান হয় না, আর সেজন্য আমরা কিন্তু কোনো সরলরেখা পাবো না, আমরা কিন্তু দেখো এখানে একটা বক্ররেখা পেয়েছি, আর এই বক্ররেখাটাই আমাদের চলমান বস্তুটার গতি নির্দেশ করে। আর আগের মতোই আমরা এক্স অক্ষ বরাবর সময় ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর সরণ ধরেছি। অলরাইট, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি একটা পয়েন্টে বেগ বের করতে বলা হয়, মনে করো যে আমাদের বলা হলো 36 মিনিটে বেগটা কত হবে। তো এই বরাবর তো সময়, আচ্ছা দেখো এখানে 20 মিনিট, এখানে 40 মিনিটস, এখানে 60 মিনিটস, এখানে তাহলে আমাদের যদি 36 মিনিটে সময় বের করতে বলে তাহলে আমরা প্রথমে কি করব, 36টা সময় বরাবর 36টা আইডেন্টিফাই করব। 36টা আইডেন্টিফাই করার পর এই বরাবর দেখো তো আমাদের এই গতির উপর কি আছে, এইখানে একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট, এটা হচ্ছে 36-এর জন্য আমাদের পি পয়েন্টটা। এই পয়েন্টে এখন আমরা একটা ডট দিব বা এই পয়েন্টটা মার্ক করব। এই পয়েন্টটা মার্ক করার পর দেখো এখানে কিন্তু এইটা যদি আমরা একটু জুম করে নিয়ে আসি দেখো তাহলে কিন্তু এরকম একটা বক্ররেখার একটা অংশ এখানে থাকবে, আর এই অংশটা কিন্তু একটা সরল রেখার মধ্যে পড়বে। তো তোমরা নিশ্চয়ই জানো
বা তোমরা হয়তো জেনে থাকবে যে একটা বক্ররেখা কিন্তু আসলে অনেকগুলো সরলরেখার সমষ্টি। বিষয়টা অনেক মজার, তাই না? হ্যাঁ, একটা বক্ররেখা আসলেই অনেকগুলো সরলরেখার সমষ্টি। কিভাবে? যেমন এই বক্ররেখাটা আমরা এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এরকম সুন্দর সুন্দর করে সরলরেখা দিয়ে ভাগ করতে পারি। আবার একটা বৃত্ত, বৃত্ত কিন্তু একদম গোল, কিন্তু এটাও কিন্তু ইচ্ছা করলে অনেক সরলরেখা দিয়ে ভাগ করা যায়। এরকম ছোট 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 সরলরেখা দিয়ে ভাগ হবে। তো আমরা এই বক্ররেখার উপর এমন একটা অংশ নিব যেটা আসলে একটা সরলরেখা হয়। তো এই সরলরেখাটা এত ছোট হবে যে এটা ধরা খুব কষ্টকর। তো এখান থেকে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবো। এইটা নিলাম, এখান থেকে আমরা এসি এবং বিসি বাহু দ্বারা একটা ত্রিভুজ এঁকে ফেললাম। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আসলে আমরা এই ত্রিভুজটাই আসলে আমাদের ক্যালকুলেশনের জন্য লাগবে, কিন্তু এই ত্রিভুজটা কিন্তু অনেক ছোট, সেজন্য দেখো এখান থেকে কিন্তু বিসি এই ভ্যালুটা নেওয়া অনেক কঠিন হয়ে যাবে সময়ের। আবার সরণের ক্ষেত্রে যে আমরা এসি ভ্যালুটা নিব, এই ভ্যালুটা এটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, এই ত্রিভুজের ঠিক সদৃশ্য একটা ত্রিভুজ আঁকতে হবে। আর এই সদৃশ্য ত্রিভুজটা তোমরা নিশ্চয়ই উচ্চতর গণিতে শিখে থাকবে আমরা কিভাবে সদৃশ্য ত্রিভুজ আঁকতে পারি। তো আমরা খুব সহজে এখানে একটা সদৃশ্য ত্রিভুজ এঁকে নিলাম। তার মানে হচ্ছে ত্রিভুজ এ বি সি এর সদৃশ্য হচ্ছে ত্রিভুজ ডিইএফ। তো ত্রিভুজ এবিসি এর সদৃশ্য ত্রিভুজ ডিইএফ থেকে এখন আমরা খুব সহজেই বেগটা বের করে ফেলতে পারবো। তো পি বিন্দুতে বেগ কেমন হবে? যেমন পি বিন্দুতে বেগ ভি ইজ ইকুয়াল টু, বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি দূরত্ব ভাগ সময়। তো এখানে দূরত্ব কোনটুকু? দূরত্ব এসি, এসি এর বরাবর এখানে আমাদের কি আছে? ডিএফ। সেজন্য এসি এর জায়গায় আমরা এখন লিখলাম ডিএফ। ওকে, তো এখন দূরত্ব ভাগ সময়, সময় বরাবর কি আছে? সময় বরাবর আমাদের ছিল বিসি, বিসি এর জায়গায় এখন আমরা লিখব ইএফ। এই যে বিসি, বিসি এর জায়গায় এখন আমরা লিখলাম ইএফ। তো যখনই আমরা ডিএফ বাই ইএফ পাচ্ছি, তো এইটা ভাগ করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বেগটা বের করে ফেলতে পারবো। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ডিএফ বাই ইএফ করছি, এটা কিন্তু আসলে আমাদের ডিই, এই ডিই যে রেখাটা ছিল ওই রেখাটার ঢাল। তো যেহেতু ডিই রেখার ঢাল আমাদের হচ্ছে এই অনুপাতটা এবং এটা একই সাথে বেগ, তার মানে কিন্তু আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি। ডিসিশনটা হচ্ছে দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। দেখো আমাদের কিন্তু এই স্পর্শকটার ঢাল এইটা, তো যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে বেগ, এই যে এই বেগটা নির্দেশ করে। তার মানে কিন্তু আমরা খুব মজার একটা কথা শিখলাম যে দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের যে ঢালটা হবে, যে ঢালের ভ্যালুটা আমরা পাবো, ওইটাই কিন্তু ওই বিন্দুতে আমাদের বেগটা নির্দেশ করবে। তো তোমরা খুব সহজেই এভাবে অসমবেগের ক্ষেত্রে কোনো একটা চলমান বস্তুর বেগ এবং দূরত্ব যাই চাও না কেন তুমি একটা গ্রাফ থেকে বের করে ফেলতে পারবে খুব সহজে। তো আজকের লেকচারে আমরা কি কি শিখলাম? আজকের লেকচারে আমরা শিখলাম দূরত্ব সময় লেখচিত্রের বিভিন্ন ব্যাপার, এবং দূরত্ব সময় লেখচিত্র থেকে আমরা কিভাবে সুষম বেগের ক্ষেত্রে কোন একটা চলমান বস্তুর যে কোনো সময় বেগ বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো, এবং অসমবেগের ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো বের করতে পারবো সেগুলো শিখলাম। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনার সাথে থাকবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে।